নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প নিষিদ্ধ ছিদ্রের অন্তরালে। গল্পটি প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্যে। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা এখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো গল্প বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। শহরতলি থেকে বেরিয়ে মিনিট পাঁচেক হাঁটা পথের পরই বিদীপ তাদের কুঠুরি বাড়িটাকে দেখা যায়। আজকে বিদীপ তার শুভ জন্মদিন। স্পেশাল গেস্ট হিসাবে আমাকে নিমন্ত্রণ পত্র পাঠিয়েছে। ও বলা হয়নি, আমি অরিন্দম। বিদীপ্তা আর আমি একই কলেজে পড়াশোনা করতাম। তবে সেই আজ প্রায় 15 বছর আগের কথা। কলেজ কমপ্লিট হওয়ার পর আমি আমার মতো, আর বিদীপ্তার তো বিয়ে হয়ে গেল। কি যেন ওর হাজবেন্ডের নাম ছিল? হ্যাঁ, শুভময়। তবে মেয়েটার কপাল খুব খারাপ। বিয়ের 6 মাস ঘুরতে না ঘুরতেই বিধবা হয়। আমি এতটা খবর ওর সম্পর্কে জানতাম না। দেখা হলো মাত্র দিন 7 আগে শপিং মলে। সাদা কাপড়ের আড়ালে বিদীপ্তার শরীরটা এখনো বেশ লাবণ্য প্রভাযুক্ত। আমি শপিং মলেরই একটা ফুড সেকশন থেকে বেরোচ্ছিলাম, আর ও বোধহয় জামা কাপড় কেনাকাটা করছিল। আমার সাথে সরাসরি ধাক্কা লাগার সাথে সাথেই দেখতে পেলাম ওর মাথার সেই বড় বড় চুলের গোছা আজও অটুট আছে। খোপার কাঁটাটা সাইডে খসে যেতেই বিরক্তিকর দৃষ্টিতে বিদীপ্তা আমার দিকে তাকানোর সঙ্গে সঙ্গেই, আরে অরিন্দম যে। ঠিক চিনতে পারলাম না। আমাকে চিনতে পারছো না? আমি বিদীপ্তা, সেই যে স্কটিশ চার্চ। আমাকে একটু মনে করাতেই মগজাস্ত্রে বেশ খানিকটা বল প্রয়োগ করে সেই পুরনো স্মৃতির পাতা ঘেটে ঘেটে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিকচারের মধ্যে থেকে আমার সব থেকে কাছের ক্র্যাশ, যাকে দেখে আমার ভদ্র সভ্য পুরুষ মস্তিষ্কটা ছুটন্ত ঘোড়ার মতো লাগাম ছাড়া হয়ে যেত। কল্পনায় কতদিন বিদীপ্তার সাথে রাত্রিনিবাস, সবটা ভেসে উঠল। সমুদ্রের মতো ঢেউ বুকের ওপর এলোপাথারি আছাড় মারল আমার। তখনও পর্যন্ত ওর ধপধপে সাদা থানটা আমার দৃষ্টিতে পড়েনি, কারণ আমার চক্ষু দুটো তখনও ওর উদ্ধত বুকের ওপরে আটকে। আজও মেয়েটি অতটাই সুন্দর রয়েছে। চশমার কাঁচটা মুছতে মুছতে বললাম, মনে পড়েছে। কত বছর পর? 15। বাহ, আজও তো সেই একই রকম আছো। মনে মনে বলতে চাইছিলাম আমার ক্ষেত্রেও কথাটা ঠিক একই, কিন্তু বললাম না। বিদীপ্তাই বলল, ইস, ধাক্কা লেগে তোমার খাবারটা পড়ে গেল। হ্যাঁ, ও ঠিক আছে, কোনো ব্যাপার না। না না, ঠিক আছে কেন? চলো না একটু কফি খেতে খেতে না হয় কথা বলা যাক। মলটা বিরাট বড়, সত্যি বিগ বাজারই বটে। কি নেই এখানে? খাবার, বাসনপত্র, জামা কাপড়, এমনকি ছোট্ট একটা ক্যাফেটেরিয়া পর্যন্ত। বলো কি খাবে? আজ অনেক দিন পর দেখা, আমি কিন্তু খাওয়াবো। অনেকবার না করলাম,
কিন্তু সেই কলেজে পড়া বাচ্চা মেয়েটির মতো আজও বিদীপ্তা এক গোয়ারেই রয়েছে। ভালো করে লক্ষ্য করলাম ওর ঠোঁটের নিচে, মানে নিচ পোর্শনের ঠোঁটের আবরণের একেবারে লাগোয়া থুতনির কাছটায় মাছ বরাবর একটা লাল তিল আছে। সেটা আজও রয়েছে। আমি যে কী সব বলি, তিল তো জন্মগত। শরীরের কোথায় কোথায় গোপন ভাঁজে তিল থাকে। অবশ্য বিদীপ্তাকে সেই রকমভাবে আবিষ্কার করার সৌভাগ্যটা ইহজন্মে হবে কি না জানি না, তবে চেষ্টা করব। বললাম, আমারও তো তোমার সঙ্গে দেখা হলো 15 বছর পর। তা খাবারটা না হয় আমি অর্ডার করি? এই মুহূর্তে আমার চোখ পড়ল ওর সাদা ধপধপে থানের দিকে। ঘাড়ে একটা কালো রঙের বেশ দামি ব্যাগ, হাতে দামি রিস্ট ওয়াচ, হাতের কোনো আঙুলেই আংটির ছোঁয়া নেই, নেই তার সুন্দর নখে নেল পালিশের টাচ। চুলের খোপাটাকে আবার রূপোর কাঁটা দিয়ে সে বেঁধেছে, কানে ছোট্ট ছোট্ট দুটো মুক্তোর দুল, গলায় সোনার চেনের মধ্যে মুক্তোর লকেট। ঠোঁটে লিপস্টিক দিয়েছে কি? থাক, ওইসব প্রশ্ন জিজ্ঞেস করা প্রাসঙ্গিক নয়। কপালে ছোট্ট একটা কালো টিপ, দূর থেকে দেখলে সেটাও চোখে পড়বে না। তবে গৌর বর্ণা বিদীপ্তা সত্যিই বিদীপ্তা। সাদা শাড়ির আড়ালেও যেন উজ্জ্বল দীপ্তিময় তার শরীর। আমি বললাম, অ্যাক্সিডেন্টটা কবে হলো? আর বলো না, ভাগ্য মন্দা জানো তো। কথায় বলে না, অতি ঘরণী না পায় ঘর। বাকিটুকু বিদীপ্তা বলল না। মনে মনে আমি হেসে বললাম, অতি রূপসী না পায় বর। কিভাবে হলো? 6 মাসের মধ্যেই অ্যাক্সিডেন্ট করে। আজকাল ট্রেনে খুব অ্যাক্সিডেন্ট হচ্ছে না? একেবারে পেছন থেকে একটা মালগাড়ি এসে পুরোটা আর শোনার আগ্রহ দেখালাম না। ওকে থামিয়ে দিয়ে বললাম, থাক, ওসব কথা না জিজ্ঞেস করাটাই ভালো, আমারই ভুল হয়েছে। না না, ভুল কেন? তোমার সঙ্গে দেখাই তো হলো আজকে কত বছর পর। নাও, চলে এসেছে। ওয়েটার, দুটো ক্যাপাচিনো খাবে তো? হ্যাঁ, যা বলবে তাই। সময় তখন বিকেল 5টা। রোদ আছে বাইরে বেশ কড়া। তবে মলের ভেতরে ঠান্ডা এসিতে ক্যাপাচিনো খেতে খুব একটা আপত্তি আমার নেই। আমি কলেজের কাজ নিয়েই এই মলে এসেছিলাম। দরকারি কতগুলো কাগজপত্র কেনাকাটা করতে হবে আমার। সেই সোর্সেই ফুড ডিপার্টমেন্টে গিয়েছিলাম। একা থাকি, মাসকাবাড়ি বাজার শেষ হয়ে গিয়েছে। কাজের মাসি ঝুমা আসছে না বেশ কয়েকদিন, কাজেই একাই রান্নাবান্না, একাই বাসন কোসন ধোয়া। আমি বিয়ে করিনি। ওই বিয়ে নামক বিষয়বস্তুর ওপরে বা ভালোবাসার ওপরে আমার কোনো আস্থা নেই। বাবা মা চেষ্টা করে করে শেষ পর্যন্ত আর রাজি করাতে না পেরে বৃন্দাবনবাসী হয়েছেন। মুখের ওপর বলে দিয়েছেন, যতদিন না বউ আনছো আমরাও এই বাড়িতে পা রাখবো না। আমি হেসে বলেছিলাম, তোমাদের যা ইচ্ছে তাই করো, তবে প্রত্যেক মাসে মাসোহারাটা কিন্তু বাবা আমি পাঠিয়ে দেব। ছেলে হিসেবে আমারও তো কিছু কর্তব্য আছে। হ্যাঁ, শুধু ওই কর্তব্যই কর। কোথায় নাতি নাতনিকে নিয়ে খেলা করব তা আর হলো না। মায়ের শুধু এক কথা, ভাগ্যিস বিয়েটা করিনি, তাহলে কি আর বিদীপ্তাকে দেখার সুযোগটা পেতাম? হয়তো বিয়ে করে বউ নিয়ে সেই পারিবারিক অশান্তির মধ্যেই জীবনটা চলে যেত, দাড়ি গোপ সব পেকে যেত। না, শরীর বিষয়ে কিন্তু আমার একটা আকর্ষণ সব সময় রয়েছে। নিজে পরিষ্কার পরিচ্ছন্ন এবং টিপটপ থাকার চেষ্টা করি। বিয়ে করনি? জিজ্ঞেস করলো বিদীপ্তা। আমার ঠোঁটের কথা কেড়ে নিল সে। বললাম, না। কেন? পাইনি মনের মতো। তা মনের মতো পাত্রী কেমন দেখতে হতে পারে? ইচ্ছে করছিল বারবার বলতে, ঠিক তোমার মতো, কিন্তু কোথায় যেন কথাগুলো আটকে গেল আমার। পাল্টা প্রশ্ন করলাম, তুমি আবার নতুন করে শুরু করলে না কেন? সম্ভব নয় অরিন্দম,
যা গেছে গেছে, আর পারবো না। কেন? আঘাত পেয়েছি প্রচণ্ড। শুভময়কে খুব ভালোবাসতাম যে। যখন জানতে পারলাম শুভময়ের মৃত্যুর পেছনে শুভময়ের প্রেমিকার হাত আছে, তখন থেকেই আমি বেশ নড়ে চড়ে বসলাম। কি কি বললে ব্যাপারটা? প্রথমত ভেবে আমিও থতমত খেয়েছিলাম, কিন্তু পরে চাক্ষুষ প্রমাণ পাবার পর শুভময়ের মৃত্যুর জন্য নিজেকে খুব একটা দায়ী বলে মনে করি না। অ্যাক্সিডেন্ট হবার পর তো শাশুড়ি মা চেঁচিয়ে পাড়া মাথায় করেছিলেন, আমাকে অপয়া অলক্ষ্মী কত কি বললেন, কিন্তু যখনই ব্যাপারটা কোর্টে উঠল তখনই জানা গেল একবার নয় একাধিকবার শুভময় অসংখ্য নারীর সঙ্গে জড়িয়েছে, তারাই শুভময়কে মেরেছে। তার মানে ব্যাপারটা ট্রেন অ্যাক্সিডেন্ট ছিল না। ট্রেন অ্যাক্সিডেন্ট তো ভাগ্যের দোষে হয়ে গিয়েছে। ট্রেন থেকে নেমে উড়িষ্যা ও পৌঁছাতেও পারতো না, ওর জন্য তৈরিই ছিল ভাড়া করা গুন্ডা। বাপ রে বাপ, এতটা ডিটেলসে তো জিজ্ঞেস করলে বলে আমি বললাম। তুমি বিয়েটা সেরে নাও, বুড়িয়ে যাচ্ছ। এরপরে কলপ করা চুলের পেছনের ওই সাদা কালো চুলগুলো কিন্তু বেরিয়ে যাবে। হাসি পেল বিদীপ্তার কথায়। বললাম, তুমি বা ট্রাই করনি কেন? ওই যে বললাম, বিশ্বাসটা হারিয়ে গেছে, আর ভরসা করতে ইচ্ছে করে না। কফি শপ থেকে বেরোলাম। আমি ভাবছিলাম একবার ওকে বলি যে আমার সঙ্গে চলো, পৌঁছে দিই। তবুও বিদীপ্তা বলল, এসো তাহলে, আমার সঙ্গে গাড়ি আছে। তোমার গাড়ি? হ্যাঁ, আমার বরের। হাজার নারীর সঙ্গে সঙ্গ করলেও বিয়ের পরে সবটা আমার নামেই করে দিয়েছিল। সেই সোর্সেই ওর ব্যাংক ব্যালেন্স, টাকা কড়ি সবই আমি পেয়েছি। শ্বশুর শাশুড়ি ওর ওপরে হস্তক্ষেপ করতে পারেনি। ওনারা কেউ আর বেঁচে নেই। আজ 15টা বছর ছেলেকে হারিয়ে কতদিন মানুষ বাঁচতে পারে? তোমার বাচ্চা কাচ্চা? হাসালে। বুঝতে পারলাম সত্যি বিদীপ্তা সিঙ্গেল আছে। আমার মনের ভেতরে তখন লাড্ডু ফুটছে। কলেজের প্রথম ক্রাশ, প্রেম, ভালোবাসা, এক্সেট্রা এক্সেট্রা সব কিছুই তো আমার এই বিদীপ্তা ছিল। বলতে পারিনি, বলার আগেই শুভময় 4 হাত এক করে ওকে নিয়ে চলে গেল। আবার ভাগ্যের এমনই ফের যে শুভময়। একটা ক্রূর হাসি মনে মনে হাসলাম। বাড়ি আসার পরে মনটা আনন্দে নাচ করছে। বিদীপ্তা গাড়িতে ওঠার আগে নিজের ফোন নাম্বারটা আমায় দিয়েছে, আমিও আমার ফোন নাম্বার ওকে দিয়েছি। শুধু ভাবছিলাম কলটা কে আগে করবে, আমি না বিদীপ্তা। হাত মুখ ধুয়ে আলমারিটা খুলে পুরনো নথিপত্র বের করেছি। কলেজে যখন পড়তাম তখন ফ্রেন্ড সার্কেলে 3 জন বন্ধু আমার খুব কাছের ছিল, রাঘব, বিমলেন্দু আর শুভময়। শুভময় আমার থেকে 3 বছরের সিনিয়র, অথচ এমন করে মিশত যেন পিঠোপিঠি বন্ধু। আমরা 4 বন্ধু মিলে একবার ট্যুরে করতে গিয়েছিলাম গোয়াতে। সেইখানে গিয়েই আমাদের প্রথম আলাপ হয়েছিল বিনম্রতার সাথে। নম্রতা মেয়েটা খুব সুন্দর এবং সুশ্রী। আমরা যেই কটেজে উঠেছিলাম সেই কটেজের মালিকের মেয়ে। প্রথম কথাবার্তা বলে আমাদের বেশ ভালোই লাগতো, কিন্তু সেই দিনটা আমি আমার জীবন থেকে আজও মুছে ফেলতে পারবো না। দিনটা ছিল বৃষ্টির দিন। গোয়াতে বিচের ধারে অনেকটা সময় কাটানোর পর তীব্র মাদকাসক্ত হয়ে আমরা 4 বন্ধু আমাদের কটেজে ফিরে এসে দেখি 2 পিস পরে আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে বিনম্রতা। সেও নাকি একটু পরেই তার হবু হাজবেন্ডের সাথে বিচে যাবে, আর 15 দিন পরই তার বিয়ে। বিষয়টা আমাদেরকে সে আগেই জানিয়েছিল, কিন্তু মদের নেশা আমাদেরকে সব কিছু ভুলিয়ে দিয়েছিল। এই মুহূর্তে একটা নারী সঙ্গ আকাঙ্ক্ষিত ছিল আমার কাছে। তখন কলেজে আমার 2nd ইয়ার।
ততদিনে শুভময় পাস আউট করে চাকরি করছে। ফেসবুকের ফ্রেন্ড লিস্টেই আমাদের প্রত্যেকের আলাপ। তবে রাঘব আর বিমলেন্দু আমার সাথে একই কলেজে পড়তো। শুভময় প্রত্যেকটা ছেলের থেকে একটু অন্যরকম ছিল। মেয়ে মানুষকে দেখলেই 10 হাত দূরে সরে দাঁড়াতো, ভয় পেত কথাবার্তা বলতে। আমরা তো ওকে লেডিস বলতাম, এও বলতাম, মেয়ে মানুষকে দেখলে তোর বাড়া যে কিসের এত ভয়, চল আস্তে করে তোর পোঁতটা মেরে দি। সে হাসতো, বলতো, হ্যাঁ ভাই তোরা তাই কর, তবুও মেয়ে ছেলের সামনে আমায় পাঠাস না। কেন রে বাড়া, তোর কি প্যান্টটা হিসু হয়ে যায়? হেসে উঠেছিলাম সকল বন্ধুরা মিলে। আমার মাথায় বুদ্ধি কাজ করে গেল। বললাম, শোন, একেই মাল খেয়ে এসেছি, তার মধ্যে নেশা তোর। তুই তো আবার মেয়ে মানুষ দেখলে ভয় পাস। দেখলি তো নম্রতাকে, কি সুন্দর 2 পিস পরে দাঁড়িয়ে, ওহ কি দারুণ লাগছিল ওকে। ওই 2টো পিস না থাকলে তো বাজে কথা বলিস না, মেয়ে মানুষের চক্করে আমায় ফেলিস না, বলল শুভময়। রাগে মাথাটা জ্বলে উঠল। একেই নিজে খরচ করে ওদেরকে নিয়ে এসেছি। বাবাকে বলেছিলাম কলেজ থেকে নিয়ে যাচ্ছে, সুতরাং বাবা ঢেলে টাকা দিয়েছে আমাকে। আর এখন যদি শুভময় এই গোটা ট্রিপটাকে এমন করে মাটি করে, তাহলে তো মেজাজ খাপ্পা হওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার। একেই ভদ্র কটেজে উঠে এসেছি, যেখানে বাইরে থেকে মেয়ে মানুষও আনা সম্ভব নয়। কটেজের মালিক ছিলেন কর্নেল আশুতোষ বাবু। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শোনো ছোকরারা, ভদ্রভাবে থাকবে, না হলে কিন্তু বন্দুকের গুলি দিয়ে প্রত্যেকের খুলি উড়িয়ে দেব। সত্যি ভয় পেয়েছিলাম, কিন্তু সেই দিন সন্ধেবেলায় বিনম্রতাকে দেখে মনটা কিছুটা শান্ত হয়েছিল। তবে ওকে ভোগ করার লালসা, সেইটা সব থেকে বেশি জাগরিত হয়েছিল ওকে 2 পিস পরা অবস্থায় দেখে। আমরা কটেজের ভেতরে ঢুকে নিজেদের ঘরের দরজা বন্ধ করে দিয়েছি। আমার পৌরসত্ব তখন লাগাম ছাড়া হয়ে গিয়েছে। বারবার সে চাইছে বিনম্রতাকে। ভাবলাম একবার রাঘব আর বিমলেন্দুকে ফোন করি। তারা আমার ফোন কলের আগেই আমার রুমের কাছে এসে বেশ কয়েকবার দরজায় টোকা মারতেই বললাম, কি রে, কি হয়েছে? শোন না, একেই মাল খেয়ে এসেছি, মনটা খুব আনসান করছে। মেয়েটাকে দেখলি? হ্যাঁ, ও দেখে লাভ নেই, শুভময় ওসব অ্যালাউ করে না। দেখ নিজের মনে কেঁদে শুয়ে রয়েছে, আরে ওকেই পাঠাবো। কেন? বিনম্রতা আমাদের সকলের থেকে শুভময়কে একটু বেশি ভরসা করে। শুভময় মেয়ে ছেলের সঙ্গে একটু কথা কম বলে তো, তাছাড়া দেখিস না সবসময় আপনি আজ্ঞে করে। ভদ্র ছেলেদেরকে দিয়েই অভদ্র কাজ শুরু করতে হয় বন্ধু। তোরা কি বলতে চাইছিস আমাকে একটু ক্লিয়ার করে বলতো। বিমলেন্দু আমায় বলল, সোজা 7টা প্ল্যান। শুভময়কে গিয়ে পটা, ওকে বলা হবে তোর শরীরটা খারাপ লাগছে, কারণ তুই তো আমাদের মাস্টার মাইন্ড। আর তোর খারাপ লাগছে বলে এখানে বিনম্রতাকে ডেকে আনা হবে। এখন তো কর্নেল মশাই বাড়িতে নেই, ওয়াকিংয়ে বেরোন, ফেরেন সেই সন্ধেবেলা, মনে আছে তো? হ্যাঁ, আজকে আবার উনি আউটডোরে গেছেন, সস্ত্রীক। সুতরাং বিনম্রতা তার ফিয়ন্সের সঙ্গে ঘরেই আছে। আর একটু আগে দেখলাম গাড়ি করে বোধহয় ওর ফিয়ন্সে ফিরলো। তাহলে তো দুইজন এখনই ঘনিষ্ঠ মুহূর্তে। আরে কিচ্ছু ঘনিষ্ঠ মুহূর্ত না, বিনম্রতা যথেষ্ট সেন্সিটিভ মেয়ে। বিয়ের আগে সঙ্গমের সম্পর্ক কখনোই সে তৈরি করবে না। আর ইউ শিওর? অ্যাবসলিউটলি শিওর। এখন শুধু দরকার শুভময়কে। নেশায় টলতে টলতে কথাগুলো বলল রাঘব আর বিমলেন্দু। আমার মাথাতেও তখন প্ল্যান কাজ করে গেল। বললাম, প্ল্যান এ যদি সাকসেস না হয়, প্ল্যান বি তাহলে কাজে লাগাবো। প্ল্যান বি কি? ধর শুভময় যদি রাজি না হয়, তাহলে শুভময়ের শরীর খারাপের নাম করে তোরা ডেকে নিয়ে আসবি মেয়েটাকে। তারপর তারপর আর কি, আমাদের কাছে তো আছেই নেশা করার জিনিস। 4 বন্ধু মিলেই আমরা ড্রাগ নিতাম। নেশা আমাদের জেগেছিল সেই কলেজের ফার্স্ট ইয়ারের পর থেকে। যদিও এই কারণে শুভময়কে বেশি করে দায়ী করা হয়। সেও কলেজে প্রথম এসে র্যাগিংয়ের শিকার হয়েছিল, আর আমাদেরকেও র্যাগিং করানো হয়েছিল তার মতো ভদ্র ছেলেকে দিয়েই। আমাদেরকে কাঁপা কাঁপা হাতে এসে ইঞ্জেকশন দিয়েছিল। এরপরে 7 দিন কেটে যেতেই আমাদের মধ্যেও ড্রাগের নেশা চলে আসে।
সরাসরি হাতের শিরায় ফুটো করে না ওষুধ ঢোকালে, মাথাটা ঝিমঝিম না করলে আমাদের যে কিচ্ছু ভালো লাগে না। এখানেও নিয়ে এসেছি, ইচ্ছে ছিল গোয়া থেকে মাল খেয়ে এসে ওই ড্রাগটা নিয়েই পড়ে থাকবো। এখন দেখছি না, ইচ্ছে পূরণ করার জন্যে একটা মেয়ে মানুষের জ্যান্ত শরীর দরকার, টকটকে লাল রক্তের দরকার। শরীরটা ভীষণ পিপাসার্ত হয়ে উঠেছে। এই শুভময়, শুভময় ডাকছে রাঘব, শুনতে পাচ্ছি। বিমলেন্দু বলছে, ও ভদ্রভাবে ডাক, আমাদের দাদা হয় না? শুভদা, শুভদা। দরজা খুলে শুভময়ের সামনে। তার মধ্যে কোনো নেশাই নেই, সে রীতিমতো ফ্রেশ। বলল, কিরে তোরা এখনো ঘরে গিয়ে লেবুর রস খাসনি? নেশা কেটে যেত। আয় ভেতরে আয়। না না, শরীর খারাপ করেছে। কার? আমাদের দলের লিডার অরিন্দমের। ও চল চল। আরে না, ওষুধের দরকার, ও কর্নেল সাহেবের মেয়েকে ডাকতে হবে। তোরা নেশা করেছিস, ঘরে যা। ড্রাগ নিয়েছিস নাকি? সঙ্গে সঙ্গে রাঘব আর বিমল ভাগ্যিস বুদ্ধি কাটিয়ে বলল, না না, ড্রাগ নেবো কেন? যা খেয়ে এসেছি তাতেই এই অবস্থা। চল চল। শুভময় কিছুতেই যাবার জন্য রাজি হচ্ছে না। আমি আমার হোটেলের রুম থেকে বিরক্ত হয়ে পড়ছি। শুভময়ের অত্যাধিক ভালো মানসিকতা আমাকে রাগান্বিত করে তোলে। ইচ্ছে করছিল ছুটে গিয়ে ওর গালে ঠাঁটিয়ে চড় মারতে, কিন্তু পারলাম না। ঠিক আছে চল, কিন্তু আমি গিয়ে কি বলবো? তুই গিয়ে শুধু বলবি যে অরিন্দমের শরীর খারাপ, তোমাকে ডাকছে। শুভময় তোতা পাখির মতো শিখিয়ে দেওয়া কথার বুলি আওড়ালো। কটেজ থেকে বেরিয়ে 10 হাত মতো হাঁটা পথে একটা ঘর পড়ে। কটেজটা বিরাট বড়, তবে মাঝখানে মস্ত বড় দেয়াল দিয়ে ভাগ করা। এই দেয়ালটাকে পার করতে পারলেই কর্নেল সাহেবের সংসার। দরজায় টোকা মারার সঙ্গে সঙ্গেই দরজাটা খুলতেই, বলছি একটু এদিকে আসবে? কি হয়েছে শুভময়দা, এনি প্রবলেম? সবে ওরা ফিরেছে বিচ থেকে, ওর ফিয়ন্সেও গাড়ি নিয়ে চলে গিয়েছে। নম্রতা ঘরে বসে বই পড়ছিল, পরনে তার সালোয়ার কামিজ। শুভময় তার দিকে আপাদমস্তক চেয়ে আবার লজ্জা লজ্জা দৃষ্টিতে বলল, অরিন্দমের শরীরটা ভালো নেই, প্লিজ তুমি যদি একটু ওষুধপত্র নিয়ে। সে কি, দূর দেশে এসে আবার শরীর খারাপ হয়েছে? আর বাদবাকি ওরা কোথায় গেল? রাঘব আর বিমলেন্দু কাছে যায়নি। শুভময় তার নেশা কাটিয়ে উঠতে পারলেও ওরা এখনো মদের নেশায় চুর। এই মেয়েটি যদি আগে থেকেই ওদের সাজানো প্ল্যানটাকে আঁচ করতে পারে, তাই শুভময়কেই পাঠানো হয়েছে। শুভময় দিব্যি সুন্দরভাবে নিয়ে হাজির হলো বিনম্রতাকে। তার হাতে ওষুধের বাক্স, যেটা তার বাবার ঘরে সব সময় থাকে। দরজায় টোকা মারতেই দরজাটা খুলে গেল। আমি দরজার একদম কোনায় দাঁড়িয়েছিলাম, শুভময় দরজার বাইরে। বিনম্রতা ঘরে ঢোকার সঙ্গে সঙ্গেই আমি দরজাটা বন্ধ করতেই শুভময় চিৎকার করে উঠল, এই খোল, খোল তোরা, এগুলো কি করছিস তোরা? আমরা ওর কথায় পাত্তা দিলাম না। ঘরের দরজা জানালা সব বন্ধ করে দিয়েছি। ততক্ষণে বিনম্রতা চিৎকার করতে শুরু করেছে। ওর হাত পা শক্ত করে বেঁধে রেখেছে রাঘব আর বিমলেন্দু। চোখ থেকে টপ টপ করে জল পড়ছে বিনম্রতার। চিৎকার করছে সে। মুখে তো কিছু একটা দিয়ে ওকে আটকাতে হবে। আমাদের কাছে টেনিস বল ছিল ছোট ছোট, মুখে দিলাম পুড়ে। বুঝতে পারলাম কোনো একটা বল বোধহয় ওর গলার কণ্ঠনালীর ভীষণ কাছে গিয়ে আটকে গেছে। অক করছে ও, কিন্তু ওর এই শব্দটাই আমাদের পৌরসত্বকে 10 গুণ বেশি জাগিয়ে দিল। বললাম খিক করে হেসে, অনেক দিন হয়েছে, অনেক দিন। আজকে আজকে এমন ভালোবাসা দেব না, ফিয়ন্সের ভালোবাসা ফিকে মনে হবে। তুমি কি কুমারী? হ্যাঁ, দেখি দেখি দেখি। টান মেরে নিজের হাতের নখের জোরে ওর ঊর্ধ্বাঙ্গের পোশাক খুলে ফেললাম এবং ছিঁড়ে ফেললাম ওর নিচের পোশাকটা পর্যন্ত। মুহূর্তের মধ্যে ওর অনাবৃত শরীরটা আরও বেশি লালায়িত করল আমাদের 3 পশুকে। আমরা তখন শিয়াল সম হয়ে গিয়েছি। রাঘব চেটে দিচ্ছে বারবার ওর ঊর্ধ্ব অংশটা।
সেইখানে প্রস্ফুটিত পদ্মবৃন্তের মতো ছোট্ট কুড়িগুলোকে কামড়ে ধরেছে বিমলেন্দু। মুখ থেকে মদের গন্ধ ভক করে বেরোচ্ছে। লোভ এতটাই বেড়ে গিয়েছে যে নালটাকেও সংবরণ করতে পারছে না। আমি 3টে ইঞ্জেকশনের সিরিঞ্জ কাছে নিয়ে বললাম, নে ফুটিয়ে নে। উত্তেজনার বশে ইঞ্জেকশনটা দিতেই মাথাটা ঝিমঝিম করতে শুরু করলো। এবার বিছানার সামনে পড়ে থাকা সেই বিনম্রতার শরীরটাকে দেখে অপসরার থেকে কোনো অংশে কম লাগছে না। মনে হচ্ছে না কোনো বাঁধা মেয়ে ছেলে, মনে হচ্ছে হাত পা খোলা কোনো উলঙ্গ অপসরী আমাদের সামনে জলকেলির মতো নৃত্য শুরু করেছে। তার শরীরের প্রত্যেকটি ভাঁজ, ফাঁক এবং ছিদ্র আমাদেরকে আকর্ষিত করছে বারবার। আমরা আর নিজেদের পোশাক পরে নিজেদেরকে সামলাতে পারলাম না। ওর সামনেই নিজেরা একে একে যখন অনাবৃত হচ্ছি, তখন একবার তাকিয়ে দেখল বিনম্রতা। ওর চোখ থেকে তখন টপ টপ করে জল পড়ছে। ওসবের দিকে এখন গুরুত্ব দিলে চলবে না। বললাম, এই মালটাকে নিচে নামা। নিচে কেন গুরু? ডগি স্টাইলে বসেই দিই। দেখলাম বিনম্রতার চোখ দুটো ভয়ে বিস্ফারিত হয়ে গেল। সঙ্গে সঙ্গে বিমলেন্দু আর রাঘব বলে উঠল, আমি গুরু নিচে নিচে, আমি নিচে, তুমি ওপরে। হ্যাঁ, আমি কোথায় বাদ যাব? সুন্দরী রমণীর কোনো ছিদ্রই বাঁধ রাখতে নেই বন্ধু। বিভৎস হাসি হাসলো ওরা। বুঝতে পারলাম নেশা চরমে উঠেছে। আমি বললাম, আমি কিন্তু প্রাকৃতিক। আদিম নেশা রিপু যেখানে মেটাতে হয় সেখানেই। আরে হ্যাঁ, আমাদের হলেই হলো, একবারে কাজ মিটে যাবে। দেখলাম ভয়ে বিনম্রতার চোখগুলো বিস্ফারিত হয়ে উঠেছে। তাকে জোর করে বিছানা থেকে টেনে বসানো হলো এবং এইবার তার হাত পা আর বাঁধার প্রয়োজন রইল না। নিচে শুয়ে পড়ল রাঘব আর আমি দাঁড়িয়ে বিছানার এক পাশে। বিমলেন্দু দাঁড়িয়ে রয়েছে ঠিক তার মুখের কাছে। বলল, হাত দুটো কি করবো? হ্যাঁ, হাত দুটো পা দিয়ে চেপে ধর, বলল রাঘব। কারো শরীরে কোনো পোশাকে লেশ মাত্র নেই। আমি সশরীরে প্রবেশ করলাম ওর গহ্বরে। বললাম, শালি, কতদিন ধরে ইচ্ছে, আজকে এমন সুখ দেব না, এমন চরম সুখ দেব, তার ফিয়ন্সেও তোকে দিতে পারবে না। শালি বিয়ে মারাচ্ছে। হ্যাঁ, আমাদের মতো 3টে তরতাজা পুরুষ থাকতে এত সুন্দর শরীরটাকে নিয়ে। ততক্ষণে শুভময় চিৎকার করতে করতে নিজের গলা ফাটিয়ে সোফায় বসে রয়েছে। কর্নেল সাহেবের ফোন নাম্বারটা কাছে ছিল না, থাকলে বোধহয় ফোন করে তাকে ডেকে নিয়ে আসতো সে। আমি বারবার ক্ষত করতে থাকলাম ওর শরীরে। একটা সময় রাঘব বলল, না, এইভাবে শান্তি হচ্ছে না। 4 ইঞ্চি গ্যাপিং জায়গাতে নিজেরাই একটা গর্ত করে নিলে হয় না? আমি বললাম, বড়া নেশার করে কি বলছিস? হ্যাঁ, একেই সালা। তাকিয়ে দেখলাম রক্ত গড়িয়ে পড়ছে ওর যোনিদেশ থেকে। টকটকে লাল রক্ত ভাসিয়ে দিচ্ছে বিছানার চাদরটা। চুলের মুঠি টেনে ধরে এতক্ষণ নিজেদের যৌন লালসা তৃপ্তি করার পরেও শান্তি হয়নি রাঘবের। সে চাইছে 3 বন্ধু মিলে একই শাড়িতে কাজ সারতে। পাশেই থাকা টেবিলের ওপরে ছোট্ট কাঁচিটা তুলে নিয়ে আমি কিছু বুঝে ওঠার আগেই আমার সামনে এসে গর্ত করল ঠিক জনির কাছাকাছি এবং সজোরে প্রবেশ করলো নিজে। বলল, আরেক রাউন্ড হয়ে যাক। অনেকক্ষণ ধরে মেয়েটা গোঙাচ্ছিল, কিন্তু এখন আর কোনো শব্দ বেরোচ্ছে না তার মুখ থেকে। গরমাক্ত শরীরটা ঠান্ডা জলের মতো হয়ে গিয়েছে। বিভৎস সেই অবস্থায় আমরা তখনও আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। থামলে আমাদের চলবে না, থামলে যেন প্রকৃতি আমাদের ওপর রুষ্ট হয়ে যাবে। এমনই এক লীলা। কতক্ষণ জানি না। যখন নিজেরা ঘেমে স্নান করলাম, নিজেদের পৌরুষত্ব এতটুকু বাকি নেই, তখন দেখলাম বিছানার ওপরে নম্রতার দেহটা নিথরভাবে পড়ে। এ গুরু, এ তো মরে গেছে। ওর নাকের সামনে হাত দিয়ে কথাটা বলল বিমলেন্দু। পোশাক পরে তাড়াতাড়ি করে বেরোতে যাব, দরজা খুলতেই
শুভময়ের চোখে তখন রক্ত দেখতে পেলাম। সে বলল, আমি যাচ্ছি, তোরা যা খুশি কর। আমাদের বাধা দেওয়ার কথা বলার আগেই শুভময় লাগেজপত্র এবং ফোন সামগ্রী গুছিয়ে নিয়ে চলে গেল ঘর থেকে বেরিয়ে। আমার হাত দুটো চেপে দাঁড়িয়ে রইল রাঘব। বলল, যেতে দে, একই মেয়েটা মরে গেছে, এখন এই গোয়ার পাশেই সমুদ্রে লবণাক্ত মাটিতে ওকে পুঁতে দিয়ে আমরাও কেটে উঠি। তাকে দেখতো কর্নেল সাহেব এসেছে কিনা। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। কর্নেল সাহেব রীতিমতো গাড়ি থেকে নামছেন। এবার এবার কি হবে? আমরা তো ফেসে যাব। ড্রাগের নেশা ততক্ষণে মস্তিষ্ক থেকে উধাও হয়ে গিয়েছে, শরীর থেকে সব রস বেরিয়ে গিয়েছে। তো আর নেশা থাকে? ভয়ে ভয়ে বললাম, কিচ্ছু বলিস না, দরজা বন্ধ করে চুপ করে থাক। ওর জানবে ওর ফিয়ান্সের সঙ্গে ঘুরতে গিয়েছে। তাহলে তো বিনম্রতার ফোনটা আনতে হয়, শিগগিরই যা। বিনম্রতার ঘর থেকে ছুটতে ফোনটা নিয়ে এলো বিমলেন্দু। সেখান থেকে টেক্সট করে দেওয়া হলো তার ফিয়ন্সেকে হোয়াটসঅ্যাপে। হাতের ছাপ ছিল পাসওয়ার্ড দেওয়া, দিতে কোনো কষ্ট হলো না। ফিয়ন্সেকে জানানো হলো, আমি বিচে এসেছি, তোমার সঙ্গে দেখা করতে চাই, তুমি একটু এসো। ফিয়ন্সের সঙ্গে সঙ্গে লাভ রিয়াক্ট পাঠালো। ছেলেটা বোধহয় হাঁ পিত্তেশ করে বসে রয়েছে লালসাযুক্ত লালায়িত জীব নিয়ে তার হবু স্ত্রীকে ভালোবাসবে বলে। কিন্তু তাহার আগেই যে সবটুকু রস নিংড়ে আমরা খেয়ে নিয়েছি। সন্ধে গড়িয়ে যাবার পরেও মেয়েকে ফিরে আসতে না দেখে বেশ খানিকটা ঘাবড়ে গেলেন কর্নেল মশাই। আমরা ততক্ষণে বাথরুমের ভেতরে ঢুকে বিনম্রতার শরীরটাকে শত খণ্ডে খণ্ডিত করেছি এবং আলাদা আলাদা প্লাস্টিকে পুড়ে আমাদের নিজেদের ব্যাগের মধ্যে ভরে নিয়েছি। আজই আমরা কটেজ ছাড়ব। অনেক দুঃখের সহিত বিদায় নিলাম কর্নেল সাহেবের কাছ থেকে। তখনও শুনতে পেলাম কর্নেল সাহেব ওনার স্ত্রীকে বলছেন, মেয়েটা যে গেল তো গেল, স্বাধীনতা দিয়েছি বলে তাকে আমি এমন করে মেশার সুযোগ দিইনি। এই তোমার জন্য মেয়ে এমন লাগাম ছাড়া হয়েছে। হ্যাঁ, আমার জন্যই সব, তাই না? স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছে। ফিয়ন্সেকে একবার ফোন করেছিল কর্নেল সাহেব, সে জানিয়েছে তাকে হোয়াটসঅ্যাপ করেছে নিজে বিনম্রতা। বিচে তার সঙ্গে আরও একটু সময় কাটাতে চায়। ওদের এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছিল, তাই বাবা হয়ে আর আটকাতে পারেননি। কিন্তু সন্ধে গড়িয়ে যাবার পরেও বিনম্রতার শরীরটাকে টুকরো টুকরো করে গোয়া সংলগ্ন বিভিন্ন জায়গায় আমরা ছড়িয়ে দিয়ে আসি, কোনো প্রমাণ রাখি না। তারপর বিচের ধারে বেশ খানিকক্ষণ নিজেরা ধাতস্থ হয়ে গাড়ি করে ফিরি। এমার্জেন্সি টিকিট বুক করেছিলাম বিমানবন্দরে, এক চান্সে কলকাতা। মাঝখানে বেশ কয়েক মাস শুভময়ের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়নি। আবার দেখা হলো থার্ড ইয়ারে পড়াশোনা করার সময়। শুভময়ের চোখ মুখ অসম্ভব রকমের লাল এবং রক্তবর্ণ। আমাকে দেখতেই ছুটে এসে আমার কলার চেপে ধরল। সেদিন ফাইনাল রেজাল্ট ছিল আমাদের। ভাগ্যিস বিদীপ্তা দেখেনি, সে তো কলেজের টপার, তাকে নিয়ে স্যার ম্যাডামরা মাতোয়ারা করে রয়েছে। রাঘব আর বিমলেন্দুর মতো আমিও কোনো রকম রেজাল্ট করে বেরিয়ে গিয়েছি। এখন একটা চাকরি বাকরি পেলেই যথেষ্ট। কিন্তু ভাগ্যের অদৃষ্টে তো সেই লেখা ছিল না। বাবা চেয়েছিলেন প্রফেসর হয়ে, সুতরাং আরও পড়াশোনা করতে হতো। শুভময় মেশে আমাকে একটা চড় মারে, বলে, জানিস তোদের পাপের বোঝা আমি বয়ে বেড়াচ্ছি। প্রত্যেক দিন আমাকে বিনম্রতা এসে জ্বালায়, আমার কাছে জবাবদিহি চায়। স্বপ্নে বাস্তবে সব নারীর মধ্যে আমি বিনম্রতার উপস্থিতি টের পাই। আমাকে সে বারবার এসে বলে, শুভময়দা, তুমি তো জানতে ওদের মোটিভ, তাহলে তুমি কেন আমাকে ছাড়লে ওদের কাছে? কেন আমাকে মরতে দিলে? কেন বাঁচানোর চেষ্টা করলে না? আমি বলি, আরে পাগলি, আমি কি জানতাম? আমি তো ভেবেছিলাম সত্যি সত্যি শরীরটা খারাপ বোধহয় অরিন্দমের, কিন্তু বুঝতে পারলাম শুভময়ের উপস্থিতি আমাদেরকে বিপদে ফেলতে পারে। কত মাসের আগের কেস, তাছাড়া এই ব্যাপারটা নিয়ে মিডিয়া হয়েছিল। আমাদের নামে কোনো রকম কেস করেননি কর্নেল সাহেব। তিনি বলেছিলেন তার এই কটেজটা ভাড়া দেওয়া হয়। সুতরাং আমরা বেরিয়ে যাওয়ার পরই আবার একটা টিম এসে ভাড়া নিয়েছিল। স্বামী স্ত্রী নয়, আমাদের মতো এই 5 জন বেয়াড়া চোদা ছেলে পেলে। বললাম, শুভময়, তুই আমার সঙ্গে বাড়িতে এসে দেখা কর।
শুভময় দা শুধু বলল, কিচ্ছু জানি না, কয়েক মাসের মধ্যে আমার বিয়ে। যদি আমার স্ত্রীর মধ্যেও আমি উপস্থিতি পাই সেই বিনম্রতার, তাহলে কিন্তু আমি আমার বউকে সব সত্যি কথা বলে দেব। আমাদের ভয় হলো। শুভময় গাড়ি নিয়ে বেরিয়ে গেল। আমাদের কারো কাছে ওর ফোন নাম্বারটা ছিল না, সুতরাং যোগাযোগ করারও কোনো মাধ্যম ছিল না। কিন্তু আমরা ভয় পেয়েছিলাম। বিয়ে কমপ্লিট করার পরে এমএ ভর্তি হলাম কলকাতাতেই। এরপরে 3-4 মাস কেটে যেতেই হঠাৎ করে আবার দেখা হলো শুভময়ের সাথে। তার চেহারার অসম্ভব পরিবর্তন হয়েছে। কয়েক মাস আগেও তার শরীরে লাবণ্য ছিল, এখন সেটাও দুমড়ে মুচড়ে সে কালো হয়ে গিয়েছে, চোখের তলায় কালি। আমাদের সঙ্গে দেখা হতে সে মুখটা ঘুরিয়ে নিল। দেখা হয়েছিল ট্রেনে যাত্রাতেই। আমরা আবার 3 বেয়ারা বন্ধু মিলে ঘুরতে বেরিয়েছিলাম। অনেক তো হলো পড়াশোনা, একটু রিল্যাক্সের দরকার। শুভময় জানিয়েছিল কয়েক মাস পরই তার একটা ট্যুর আছে। সে বিয়ে করেছে, তবে কাকে আমরা জানি না, কিন্তু স্ত্রীকে সে ভালোবাসতে পারেনি। কারণ ফুলশয্যার রাতেও স্ত্রীর দেহের মধ্যে এসে উপস্থিতি টের পেয়েছিল বিনম্রতার। সে দেখেছিল তার প্রত্যেকটি খাঁজে অসম্ভব রকমের ক্ষতের দাগ, আর সব থেকে বড় কথা, তার নিচে যোনি অঞ্চলে অসংখ্য ছিদ্র আবিষ্কার করেছিল। এরপরে নাকি তার স্ত্রীর মধ্যেই ভর করে বিনম্রতা, এবং কান্না করতে করতে সে তার জীবনের সবটুকু জানিয়ে যায় শুভময়কে। শুভময় আজও হীনমন্যতায় ভুগছে, আমরা বুঝতে পারলাম। আর এও বুঝতে পারলাম যত শিগগিরই পথের কাঁটাকে সরিয়ে দেওয়া যায় তত ভালো। কারণ শুভময় এরপরে আর সহ্য করতে না পেরে হয়তো পুলিশকে গিয়ে সত্যি কথা বলে দেবে এবং কেসটা আবার রিওপেন হবে। তখন আমাদের ভূত ভবিষ্যৎ বর্তমান সব কিছু হয়ে যাবে ধূলিসাৎ। 3 জনে মিলে প্ল্যান করলাম কি করে শুভময়কে মারব। শুভময় কোথায় যাবে, কি করবে, সবটা আমরা জানতাম। সেই খোঁজ খবরটা নিয়েই ছিলাম। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল সেই দিন। বিশ্ববিধাতাও যেন তাই চেয়েছিলেন। সেই কারণে ট্রেন ড্রাইভারের দোষে অ্যাক্সিডেন্ট হয়েই শুভময় চলে গেল। যদি নাও যেত তাহলেও স্টেশনের বাইরে ওকে মারার জন্যে আততায়ীরা অপেক্ষা করছিল। আজ বহু বছর পরে বিদীপ্তার মুখে শুভময়ের নাম শুনে বেশ হতবাক হলাম। বিদীপ্তার বিয়ে শুভময় নামে একটি ছেলের সঙ্গে হয়েছে, কিন্তু সে যে আমাদের শুভময় এটা জানতাম না। ফোনটা বেজে উঠতেই দেখতে পেলাম বিদীপ্তার কল। এতক্ষণ ভাবনার অতলে তলিয়েছিলাম, ঘাঁটছিলাম পুরনো সেই 15 বছর আগের খবরের কাগজগুলো। গোয়ার আরও কত কীর, সেখানকার মিডিয়া হয়ে যাওয়া বিশ্ববিখ্যাত খবরটা যেটা গোটা মিডিয়াকে নাড়িয়ে দিয়েছিল। বিনম্রতার মৃত্যুর প্রতিশোধ তোলার জন্যে রাস্তায় রাস্তাতেও কত ছেলেমেয়েরা নেমেছিল তাদের মোমবাতি হাতে শোক সভা করতে, কিন্তু কিছুতেই কেউ বিনম্রতার মৃত্যুর হদিশ পায়নি। হ্যাঁ বলো, কি করছো? এই তো বাইরে বৃষ্টি পড়ছে, ভেতরের মনটা মাতোয়ারা। একটু আমার সঙ্গে দেখা করতে আসতে পারো? বাহ, কি বলছো বিদীপ্তা? ঠিকই বলছি, শুভময় তো আমাকে ছেড়ে চলে গিয়েছে। জানো, আমার পিপাসার্ত বুকের তৃষ্ণা মেটাবার আগেই সে চলে গেল। এমনকি ফুলশয্যার রাতেও আমি এখনো কুমারী রয়েছি। অরিন্দম, তুমি এসে আমার পিপাসা মেটাবে। আমি জানি আমাদের সম্পর্কটা হয়তো চিরস্থায়ী হবে না, কারণ ভালোবাসার ওপরে তোমার কোনো আস্থা নেই। তুমি কি করে জানলে? যদি থাকতো তাহলে এতদিনে বিয়ে করতে। আর তুমি তো নিজ মুখে স্বীকার করলে প্রেম ভালোবাসাকে তুমি ভরসা করো না। আমার আকাঙ্ক্ষিত শরীর তোমার কামনার রসে সিক্ত হতে চায়। তুমি আসবে একটু? আমি বুঝতে পারছিলাম না কথাগুলো কি সত্যি সত্যিই বিদীপ্তা বলছে। ড্রাগ নেওয়া ছেড়ে দিয়েছি বিনম্রতাকে মৃত্যুর পরপরই, কিন্তু আজ আবার ইচ্ছে করছে সেই পুরনো ড্রাগটা হাতের শিরার মধ্যে ফোটাতে। সবসময় আমি ফুল হাতা জামা পরে থাকি, যাতে আমার হাতের অসংখ্য ক্ষত জনচক্ষুর সামক্ষে প্রকাশ না পায়। দেরাজটা খুলে সিরিঞ্জটা বার করলাম। এইসব জিনিস যত পুরনো হয় তত বেশি মাদকের নেশা দান করে। ইঞ্জেকশনটা পুশ করতে করতেই বললাম, জাস্ট 10 মিনিট,
এত তাড়াতাড়ি কি করে আসবে? অনেকটাই তো ডিস্টেন্স। ঠিক চলে আসবো। হাওড়া থেকে সাঁতরাগাছি, এমন কিচ্ছু দূরত্ব না। গাড়িটা বার করলাম। বুঝতে পারলাম ড্রাগের নেশা আমার মন আর মস্তিষ্কতে একটু একটু করে ছড়িয়ে যাচ্ছে। একটা ঘুমের নেশা আসছে, আর চোখের সামনে ভেসে উঠছে আমার কল্পনায় জাগরিত বিদীপ্তার নারী শরীরের প্রত্যেকটা ভাঁজ। কতক্ষণে পৌঁছেছিলাম জানি না, তবে গাড়ি চালিয়েছিলাম পক্ষীরাজের গতিতে। রাঘব আর বিমলেন্দু কেউই এখন এই পৃথিবীতে বেঁচে নেই। দুইজনেই শুভময়ের মতো অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। একজন তো বাইকে, লরি এসে পিষে দিয়ে গেছে, আর একজনের গাড়ি পড়েছে গিরি খাদে। দুইজনের দেহটাকেই তুলতে হয়েছে বহু কষ্টে, কেটে কেটে বার করতে হয়েছে শত টুকরো। তখনও মাথায় খেললো না শুভময়কেও তো ওইভাবেই। দরজা খোলার সঙ্গে সঙ্গেই দেখতে পেলাম আমার সামনে দাঁড়িয়ে রয়েছে বিদীপ্তা। পরনে এখনো সেই সাদা শাড়ি, খোলা চুলে অপার্থিব সৌন্দর্যের সেই নারী আমার সম্মুখে। মাথা ঝিমঝিম করছিল। দরজা বন্ধ করার আগেই তাকে জড়িয়ে ধরলাম। আমার ঠোঁটের ওপর হাত দিয়ে সে বলল, এখন কেন? বেডরুমে চলো। তাছাড়া আমার ঘরে আমি ছাড়া কেউ থাকে না। বুঝতে পারলাম নেশা নেশা, আমার নেশা লেগেছে। এই নেশা শরীরের নেশা, শরীর ছাড়া এই নেশা কোনোদিন মিটবে না। বললাম, আর পারছি না, প্লিজ চলো। দুষ্টু, এত শিগগিরই হলে হয়? সবুরে মিঠে ফলে, তুমি জানো না? আমাকে সোফায় বসতে বলল সে, কিন্তু ততক্ষণে ড্রাগ আমার মাথাকে ঘিরে ফেলেছে। আমার নত হয়ে যাওয়া ঘোড়া উন্মত্ত হয়ে উঠেছে সেই পাশবিক আক্রমণের জন্য, আবার খোঁজার জন্য সেই শত ছিদ্র নারী দেহে। আমি পাগলের মতো বিদীপ্তাকে অনুসরণ করতে থাকলাম। সে রান্নাঘরে গিয়ে আমার জন্য কি সব খাবার তৈরি করছে। বিরক্ত হয়ে বললাম, ছাড়ো সব, তুমি এসো। এ কি, এত উতলা হলে হয়? জলটা খাও। না, জল খাবো না, অন্য কিছু বলে বিদীপ্তার কোমর ধরেই তাকে ঠোঁটের কাছে এনে আশ্লেষে তার ঠোঁটে চুম্বন করতেই একটা নোনতা স্বাদ পেলাম। ভুলে গিয়েছি নারী ঠোঁট খেতে কেমন লাগে, সেই বিনম্রতাকে ধরার পরপরই। এরপরে কোথাও গিয়ে আর নিজের পৌরসত্বকে যাচাই করার চেষ্টা করিনি। আমাদেরও যে ভয় লাগেনি তা নয়, তবে বিয়েটা করতে পারিনি। কেমন জানি একটা একটা মারাত্মক অপরাধবোধ হয়তো কাজ করতো। বিবেক বস্তু বলে প্রত্যেকেরই একটা জিনিস থাকে, কিন্তু সকলে তার উপস্থিতিকে স্বীকার করে না। আমিও করি না। বিবেক? কিসের বিবেক? আমি পুরুষ ও নারী, এখানে বিবেকের দংশন কি করে আসে? তবুও নিজের ঠোঁটে হাত দিয়ে দেখলাম আমার হাতে রক্ত লেগেছে। বললাম, এ কি, তোমার ঠোঁট কি পানসে নাকি? রক্ত বেরোচ্ছে। বিদীপ্তা আমার সামনেই তার শাড়ির আঁচলটা খসিয়ে দিল। এতদিনের আকাঙ্ক্ষিত আমার কামনা জাগরিত হলো বিদীপ্তাকে দেখে। আমি নিজেকে সামলাতে পারছিলাম না। বারবার ঝাঁপিয়ে পড়তে চাইছিলাম তার সুন্দর দেহের ওপরে। আমার হাত ধরে নিজের ঘরে নিয়ে গেল বিদীপ্তা। এই তো সেই ঘর, সেই একই রকম করে সাজানো, ঠিক যেরকম ছিল কর্নেল সাহেবের কটেজটা। বিদীপ্তা নিজেই শুয়ে পড়ল বিছানার ওপরে। তার ঊর্ধ্ব পোশাক, নিম্ন পোশাক সবটা খোলার জন্যে যেন আমাকেই সে আকুতি জানাচ্ছে। আমার হাত দুটো নিষ্পিস করছে, শরীরটা আনছান করছে। নিজের কামকে প্রশমিত করতে পারছি না আমি। বিদীপ্তা যেন তাড়িয়ে তাড়িয়ে আমার পৌরসত্বকে উপভোগ করার চেষ্টা করছে। কখন জানি না, যখন বুঝতে পারলাম আমি সত্যি এবার জেগে উঠেছি, তখন বিদীপ্তা আমার কাছে এসে হাঁটু মুড়ে বসে পড়ল এবং আমার চোখের দিকে চোখ রেখে বলল, আমি যে অনেক বছর ধরে অপেক্ষা করছি অরিন্দম, এইবার আমার মুক্তির পালা। বুকের ভেতরটা কেঁপে উঠল আমার। বললাম, মুক্তি? এসব তুমি কি বলছো? আমি তো আজকে তোমাকে মুক্তি দিতে আসিনি। আজকে আমি তোমাকে স্বর্গ সুখে ভাসিয়ে দিতে এসেছি। এমন সুখ দেব যে সুখ তোমাকে কোনোদিন কোনো পুরুষ। নিজের কথায় নিজেই হারিয়ে গেলাম।
এগুলো আমি কি বলছি? এই একই বুলি তো আজ থেকে 15 বছর আগে আমি আওড়িয়েছিলাম অন্য এক রমণীর উদ্দেশ্যে। থামলে কেন? বলো বলো। বিদীপ্তা বলল আমাকে। আমি বললাম, সালি, বহু বছর জ্বালিয়েছিস, অনেক দিন জ্বালিয়েছিস। হ্যাঁ, বর সুখ দিতে পারেনি না? ফিয়ন্সেকে শরীর দেখিয়ে দেখিয়ে ভুলিয়ে রাখা, তাকে আঁশ মেটাতে দেওয়া না, কুমারী থাকা, জ্বালা মেটাবো এমন দেব না যা কোনোদিন দিতে পারবে না কেউ। কিছুক্ষণ পর, বেশ কয়েক সেকেন্ডের মুহূর্তের গ্যাপিং, গোটা ঘরে আলো জ্বলে উঠল। এতক্ষণ ঘরটা আলো ছায়ার মেলবন্ধনে একটা মায়াময় পরিবেশের মধ্যে আবদ্ধ ছিল, কিন্তু দপ করে আলো জ্বলতেই আমার চক্ষু চড়ক গাছে চলে গিয়েছে। আমার চোখের সামনে নারী শরীরের টুকরোগুলো খণ্ডিত খণ্ডিত হয়ে শূন্যে ভাসমান। বিদীপ্তা তাদের মাঝখানে বসে আমার দিকে তাকিয়ে রহস্যময় হাসি হাসছে। জনি থেকে এখনো চুইয়ে পড়ছে রক্তের ধারা, অথচ সেই অঙ্গটা কাটা অবস্থায়। আমি আমি সত্যি ভয় পাচ্ছি, সত্যি ভয় পাচ্ছি। কিছুক্ষণ পর একটা কাটা মুন্ডু আমার চোখের সামনে আসতেই বিভৎস চিৎকারে আমি আমি অজ্ঞান হয়ে পড়লাম। জ্ঞান ফেরার পর নিজেকে আবিষ্কার করলাম জেলখানার ভেতরে। এইখানেরকার হাসপাতালে আমাকে চিকিৎসাধীন করা হয়েছে। চোখ খুলতেই কর্নেল সাহেব এবং তার স্ত্রীকে আর বিদীপ্তাকে দেখে বেশ খানিকটা অবাক হলাম। ইন্সপেক্টর সাহেব আমাকে এসে যেটা বললেন সেটা হলো এই, 15 বছর আগে বিনম্রতা হত্যা মামলার জন্য আপনাকে গ্রেপ্তার করা হচ্ছে। আপনার বলা কথা এবং আমাদের কাছে কেস করা এই কর্নেল সাহেবের কথাবার্তার সাথে বেশ মিল আছে, আর মিল আছে বিদীপ্তার দেওয়া বিভিন্ন ইনফরমেশনের। শুভময়ের মৃত্যুটা নেহাত কাকতালীয় হলেও শুভময়কে মরার জন্যে যাকে আপনারা সুপারিশ করেছিলেন তাদের বয়ানের মাধ্যমে আপনাকে গ্রেপ্তার করা হয়েছে। আপনার বন্ধুদেরকে পাওয়া যায়নি, কারণ তারা আগেই মৃত এবং শতখণ্ডিত তাদের দেহকে টুকরো টুকরো করে কেটে বার করতে হয়েছে। আপনি যেহেতু জীবিত, তাই আপনাকেই গ্রেপ্তার করা হলো। পাতলাঘাড়তে বসে আছি, জানলার দিকে তাকিয়ে থাকি। যখনই খেতে দেয় তখনই খাবারের মধ্যে খুঁজে বেড়াই, কি জানেন? টুকরো, দেহের টুকরো, শতখণ্ডিত নারী দেহের টুকরো। কেমন লেগেছে আজকের নিবেদন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করতে একদম ভুলবেন না। বন্ধুরা, আপনাদের সাহায্য এবং সহযোগিতা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। দেখা হবে খুব শিগগিরই আরও একটি নতুন স্বাদের ভিন্ন আঙ্গিকের গল্পের সঙ্গে। অবশ্যই গল্প পাঠ এবং লেখনীতে আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। দেখা হচ্ছে খুব শিগগিরই। ভালো থাকবেন সবাই। নমস্কার।